এরপর গাড়িতে উঠে বিড়বিড় করলো, চোখ ফেরানো আবার কি? সে তো তাকাই না। যেতে যেতে ঘন্টা 2 লাগলো। এই 2 ঘন্টায় গাড়িতে বসে ছটফট করলো ইজান। বারবার সে পাশের ছিটে তাকাচ্ছিল। কল্পনা খানের বাড়িটা একটু গ্রামের দিকে, তবে আভিজাত্যপূর্ণ। 2 বোনেরই বিয়ে হয়েছে বড় ঘরে, অর্থবিত্তের অভাব নেই। বাড়িটা মূলত 3 তলা। গ্রামের মধ্যে এত সুন্দর বাড়ি হয় জানা ছিল না অনিন্দিতার। সে নেমে হাঁ হয়ে তাকিয়ে দেখলো বাড়িটা। সাদা রঙের সুউচ্চ বাড়িটা দেখতে কিছুটা রাজকীয় ধরনের। হঠাৎই নিয়ন পাশে এসে দাঁড়ালো। এক পাশে হেসে জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে নাকি বাড়ি? অনিন্দিতা ইঞ্চিখানেক সরল, কোনা চোখে তাকিয়ে রইল। বাড়িটা পছন্দ হলেও কি, না হলেও কি? পছন্দ হলেও কি বাড়িটা তার নামে লিখে দেওয়া হবে? আর অপছন্দ হলেও কি বাড়িটা ভেঙে ফেলা হবে? যত সব ফাউল প্রশ্ন। ভদ্রতার খাতিরে এসব কিছু বলা হলো না অনিন্দিতার। সে কেবল মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। তাতে নিয়ন চওড়া হাসলো, বলল, এতই পছন্দ হলে থেকে যাও। অনিন্দিতা বুড়ো কুচকে বলল, আজকে তো এমনিতেই থাকবো ভাইয়া। ভাইয়া ডাকটা বিশেষ পছন্দ হলো না নিয়নের, তবে কিছু বলতেও পারল না। চুপসানো মুখ নিয়েই সে সরে গেল। ইজানের গাড়িটা মিনিট 5-এর মধ্যেই বাড়ির সামনে থামলো, তাও একদম রাফ ড্রাইভিং এর মাধ্যমে। রাস্তার ধুলো টুলো উড়িয়ে সবাই নাক চেপে দাঁড়ালো। অনিন্দিতা গেটের দিকে সরে নাকে আঁচল চাপলো। ড্রাইভিং সিট থেকে নেমে হিমেল অপরাধী মুখে দাঁড়ালো। ইজান নামলো রয়েছে, চোখে একটা কালো সানগ্লাস। অনিন্দিতার কপাল সংকুচিত হলো। সন্ধ্যা শেষ, রাতের প্রথম প্রহর। এই সময় কে চশমা পরে? ও দৃষ্টি ছুটে মানুষটার বলিষ্ঠ দেহে। ধূসর রঙা প্লেন শার্ট, কালো প্যান্ট, এক হাতা ফোল্ড করা, অন্য হাতা নামানো। তা দেখে বিরক্তিতে চসূচক শব্দ বের হয়ে আসে কণ্ঠনালী গলিয়ে। এমন অগোছালো কেন এই লোক? এজান ধূপধাপ পা ফেলে গেটের ভেতর ঢুকে গেল। সে যেতেই সবাই হুড়োহুড়ি শুরু করলো। শেষে রইল অনিন্দিতা আর নিয়ন। অনিন্দিতা অনিচ্ছাকৃত পেছনে পড়ে আছে, আর নিয়ন ইচ্ছাকৃতই। অনিন্দিতার শাড়ি সামলায় সাবধানে কদম ফেলছে, চুলগুলো সুন্দর মতো খোপা করা, আঁচল কাঁধে তোলা। বাড়িতে ঢোকার আগে মাথায় তুলে ফেলবে। তার গভীর মনোযোগী দৃষ্টি মাটির দিকে। বলা বাহুল্য আজ সে হিলও পড়েছে, সেজন্য হাঁটতে একটু বেগ পোহাতে হচ্ছে। নিয়ন একটু পেছনে, দৃষ্টি মেয়েটার ওপরই। বাইরে থেকে যতটুকু পর্যবেক্ষণ করা গেছে তাতে মনে হয়নি ইজান অনিন্দিতার সম্পর্কটা বাকি দম্পতির মতো। দুজন 2 মেরুর বাসিন্দা, বয়সেও বিস্তর তফাৎ, আচরণেও তাই। অনিন্দিতা কিছুটা ছটফটে চঞ্চল, হয়তো বয়সের দোষে। ইজান তার বিপরীত, মেল মহব্বত তো খুব একটা দেখা যায় না। ওই 2-1 বার কোলে নিল যা, সেটুকুই। নিয়ন তপ্ত নিঃশ্বাস ফেলে, ভাবনায় লাগাম টানে। মূল ফটকে কদম ফেলার পূর্বেই কল্পনা হৈ হৈ করে হাজির হলেন। বাড়ানো পাটা নিজ দায়িত্ব গুটিয়ে আনলো ইজান। বুক টান টান করে দাঁড়িয়ে রইল। কল্পনার মাথায় হাত বুলিয়ে বললেন, কতদিন পর দেখেছি রে তোকে, তোর বউ কই? তোর বউ কই? প্রশ্নটা শুনতে ইজানের টনক নড়ে। সম্বিত ফিরে পাওয়ার মতোই ঝাড়া দিয়ে ওঠে চিত্ত। তড়িৎ পিছু ফিরে দেখে 2 সিঁড়ি নিচে মেয়েটা জড়সড় হয়ে মাথায় আঁচল টানছে। ইজান ভারিক্কি গলায় ডাকে, অনিন্দিতা, এদিকে আসো। অনিন্দিতা দ্রুত আশার তালে ঈষৎ হোঁচট খেলো, তবে সবার অগোচরে। কেউ বোঝার আগেই হাতটা খপ করে আঁকড়ে ধরলো ইজান। ওর খসখসে হাতের আজলায় মেয়েটার কোমল ছোট্ট হাতটা পুড়ে নিজের পাশে দাঁড় করালো। কল্পনার চেহারা চকচক করে উঠল। অনিন্দিতা সালাম করার জন্য সামান্য ঝুঁকতেই তাকে আটকে কল্পনা বলেন, লাগবে না। আল্লাহ, পরে বিয়ে করেছিস নাকি ইজান? অনিন্দিকা গুটিয়ে গেল লজ্জায়। লাজুক হাসলো কিঞ্চিত। সবাইকে ভয়ানক চমকে দিয়ে ইজান নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, হ্যাঁ। ছোট অথচ সাংঘাতিক এক জবাব। সবাই ঠোঁট চেপে হেসে ফেললো। অনিন্দিতা ভ্যাবলার মতো ওর মুখের দিকে তাকিয়ে রইল। সানগ্লাসটা খুলে গলার দিকে ঝুলিয়ে রেখেছে আপাতত। চোখ মুখ নির্বিকার, যেন অনুভূতিহীন এক জীব। অথচ খানিক পূর্বেই সে এক সুন্দর অনুভূতি মোড়ানো জবাব দিয়ে অদ্ভুত এক ভালো লাগায় জর্জরিত করে ফেলেছে অনিন্দিতাকে। সে কি তা টের পাচ্ছে? অনিন্দিতা মাথা নুইয়ে ফেলল অচিরাই। কল্পনা তাদের ভেতরে নিয়ে এলেন। বড়সড় ড্রয়িং রুম। নিয়ন ছুটল নিজের রুমে ফ্রেশ হতে। বাকিরা তো একটা ক্লান্ত নয়, তাই সবাই সোফায় বসলো। নাস্তা টাস্তার আয়োজন করলেন কল্পনা। বসলেন তিনি অনিন্দিতার পাশে। উৎফুল্ল হয়ে বলতে লাগলেন, বুঝলে, তোমার শাশুড়ির এত তাড়া ছিল তোমায় ঘরে তুলবে বলে আমি বিয়েতে যেতে পারিনি। অনিন্দিতা সামান্য হাসার চেষ্টা করলো। ডান পাশে বসা ইজান একটু পরপর নড়ে চড়ে উঠছে। অশান্তি লাগছে তার। শেষমেশ ঘাড়ে চুলকেও উঠে দাঁড়ালো, বলল, খালামুনি, আমি কোন রুমে থাকবো? প্রশ্ন করার ধরনে হেসে ফেললেন কল্পনা।
বললেন, দোতলার প্রথম রুমটা তোমার আর নতুন বউয়ের। আব্বাজান এখনই যাবে? ইজান অশান্ত গলায় বলল। আপাতত একটু রেস্ট দরকার। আবার আর অনিন্দিতার নাস্তাটা একটু উপরে পাঠিয়ে দাও। লজ্জায় হাঁসফাঁস করে উঠল অনিন্দিতা। সেই লোককে নিয়ে কি যে করবে খোদা মালুম। খুব করে মন চাইল তেতে উঠে বলতে, আমাকে কি প্রয়োজন, একা যান। তার হলো না। অনিন্দিতা জানে তার প্রশ্নের উত্তরে ইজান চোখ রাঙাবে, শাসাবে। ভাবনার মধ্যে ইজান তাড়া দিল। কি হলো? ওঠো। আমার কাপড় এনেছো তো? ওগুলো বের করে দিবে। কাম। এবার স্বস্তির নিঃশ্বাস ফেললো অনিন্দিতা। উঠে দাঁড়িয়ে একবার বাকিদের দিকে তাকালো। ইমাদ ঠোঁট চেপে বসে আছে। হাসি থেমে গেছে, কিন্তু সুভা এখনো মিটমিটিয়ে হাসছে ওর দিকে চেয়ে। আশেপাশে সিনথিয়ার দিকে চোখ যেতেই অনিন্দিতার কেমন যেন লাগলো। এই মেয়েটা তো গম্ভীর কেন, সর্বক্ষণ কেমন আলাদা আলাদা থাকে, কপাল টপাল কুচকে একেবারে বানিয়ে রাখে। একে দেখেই ভয় লাগে। ইজান ইতোমধ্যে হাঁটা ধরছে, তার পিছু পিছু ছুটলো অনিন্দিতা। দোতলার করিডোরে পা রাখতে ইজান থামলো। হুড়মুড় করে আসা অনিন্দিতাকেও ব্রেক কষলো। একটুর জন্য না হয় ধাক্কা লাগতো। ও প্রলম্বিত এক শ্বাস ফেলে শুধালো, কি হয়েছে, হাঁটা থামালেন কেন? ইজান আচমকাই সম্পূর্ণ ঘুরল। চারপাশটা ফাঁকা, সবাই নিচে আড্ডা দিচ্ছে। ও হাত বাড়িয়ে অনিন্দিতাকে টেনে পাশের দেয়ালের দিকে ছুড়ল। অনিন্দিতার পিঠ ধাক্কা খেল শক্ত দেয়ালে। ব্যথাতুর আওয়াজে আর্তনাদ করে ওঠার আগেই ঠোঁটের উপর নিজের ডান হাতের বৃদ্ধা আঙ্গুল চেপে ধরল ইজান। কিঞ্চিত ঝুঁকে দূরত্ব কমালো। কণ্ঠ খাদে নামিয়ে হিসিয়ে বলল, লিপস্টিক কার জন্য দিয়েছো? অনিন্দিতা ঘন ঘন কয়েকবার দম টানে। চোখ মুখ অত্যাধিক পরিমাণে ভীত। ইজানের অদ্ভুত আচরণ বোধগম্য হচ্ছে না। লিপস্টিক আবার কেউ কারোর জন্য দেয় নাকি? অদ্ভুত প্রশ্ন। ইজান অন্য হাত রাখলো দেয়ালে, ঠিক অনিন্দিতা কাঁধের দিকে। অল্প দূরত্ব, কিন্তু শরীরে বিন্দু পরিমাণে স্পর্শ লাগানোর হাতের। ও আরেকটু ঝুঁকে এক চোখ টিপ দিয়ে টেনে টেনে বলে, ওকে, লেট মি বি ইওর লিপস্টিক রিমুভার। এক সারিতে অনেকগুলো রুমের দরজা, কম হলেও 7-8টা তো হবে। রুমগুলোর সামনের অংশ বেশ বিস্তীর্ণ। করিডোর বললে ভুল হবে না। সেখানটারই এক দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে অনিন্দিতা। দাঁড়িয়ে বলতে একজনের কাছে বন্দি। অনিন্দিতার সারা শরীর মৃদু কাঁপছে। অক্ষিপল্লব ঝাপটাচ্ছে ঘন ঘন। ঠোঁট দুটো ভেতরের দিকে চেপে রাখায়। তিতিবিরক্ত ইজান। লিপস্টিক দিয়ে রুমের ভেতর অবধি ঘুরঘুর করুক, বাইরে কেন বেরোতে হবে? তার উপর পড়েছে নতুন বউয়ের মতো একখানা লাল টকটকে শাড়ি। খালামণি তো দেখেই পরি বলে বসলো। কোনো বেটা লোক বলে যদি, ও ভারিক্কি স্বরে বলল, ঠোঁট বের করো। এত গাঢ় লিপস্টিক দিলে কেন? অনিন্দিতা ভীত চোখে তাকিয়ে। কি করতে চায় এই লোক? হয়রান দিকশূন্য প্রায় সে। কপালে ঘাম জমছে, মস্তিষ্কে অযাচিত চিন্তা। ইজান মজা পেল যেন। এ প্রথমেই বোধহয় সে মেয়েটার চোখে নিজের জন্য ভয় দেখতে পাচ্ছে। এটা কি ওর জন্য খুশির ব্যাপার? ইজান ফের বলল, কথা না শুনলে ছাড়বো না কিন্তু। অনিন্দিতা ঠোঁট ছেড়ে দিল। সঙ্গে সঙ্গেই পকেট থেকে রুমাল বের করে ওর ঠোঁটে চেপে ঘষা শুরু করলো ইজান। হৃদয় মারাত্মক কুচকে। অন্য হাতে ওর গাল দুটো চেপে ধরল। এরপর আরামসে লিপস্টিকের অস্তিত্ব গায়েব করায় মত্ত হলো। পুরোপুরি সফল না হলেও একসময় সে দম ছাড়ে। একটু সরে বলে, আরেকবার যদি দেখেছি এমন ক্যাটক্যাটে মার্কা রং মেখে ভূত হয়েছ, তাহলে খবর আছে। বলেই সে হনহনিয়া প্রথম রূপটাই ঢুকে গেল। অনিন্দিতা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। আশ্চর্য, তার বুক ফেটে কান্না আসছে কেন? ও দ্রুত কদমে রুমে ঢুকে ব্যাগহাটে লোকটার কাপড় বের করে রাখে। সে তখন রুমের সঙ্গে অ্যাটাচড বাথরুমটাই ঢুকেছে। অনিন্দিতা বিশাল স্বচ্ছ আয়নার দিকে তাকালো। পাতলা ঠোঁট দুটো লাল দেখাচ্ছে, এদিক সেদিক লিপস্টিক লেগে আছে। ও ছলো ছলো নয়নে নিজেকে অবলোকন করলো। খয়েরি রং আবার ক্যাটক্যাট হয়ে কি করে? মূর্খ পুরুষ মানুষ রাগে চোখ ছাপিয়ে জল পড়ার উপক্রম। কিন্তু অনিন্দিতা তা হতে দিল না। শাড়ির আঁচল দ্বারা অক্ষিপুট মুছল। তারপর ঠোঁটের আশপাশটা পরিষ্কার করে থম মেরে বসলো খাটের একপাশে। মাঝারি সাইজের বেডটা মাঝখানে সেট করা। আসবাব বেশি নেই। বাথরুমের দরজার উল্টো দিকে বসে অনিন্দিতা। ফুসফুস আওয়াজে নিঃশ্বাস ফেলার ক্ষণে হঠাৎ দরজা হতে অচেনা নারী কণ্ঠ ভেসে এলো, আসবো? অনিন্দিতা ঘাড় বাঁকিয়ে তাকালো। সার্ভেন্ট খাবার হাতে দাঁড়িয়ে। অনিন্দিতা আগের মতো মাথা ঘুরিয়ে কোনো মতে বলল, ড্রেসিং টেবিলের সামনে রেখে দিন। সার্ভেন্ট খাবার রেখে চলে গেল। বসে থাকতে থাকতে একসময় শুয়ে পড়ল অনিন্দিতা, কাত হয়ে পাজগুল গুটিয়ে। চোখ বন্ধ করতেই বাথরুমের সিটকানি খোলার আওয়াজ পেল। ইজান বেজায় বিরক্ত হলো। উদাম খোলা দরজাটার দিকে তাকিয়ে এগিয়ে যেতে যেতে আওড়ালো, কমন সেন্স নেই নাকি?
কাপলদের রুমের দরজা কেউ এভাবে খোলা রাখে? অনিন্দিতা আশ্চর্য হলো শুয়ে শুয়ে। এ কেমন কথাবার্তা? এই লোকের মাথায় গুরুতর সমস্যা আছে। সুযোগ হলে সে অবশ্যই তাকে একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হতে বলবে। আপাতত ঘুমের ভান ধরে পড়ে থাকা যাক। ইজান দরজা আটকে ফিরে এলো। গায়ে শার্ট নেই, ওটাই ঘাম লেগে আছে। ও বিছানার অন্য পাশে রাখা কালো শার্টটা গায়ে জড়িয়ে নাস্তার ট্রের দিকে তাকালো। কর্কশ গলায় ডাকতে শুরু করলো হঠাৎ। কি হলো, শুয়ে আছো কেন? উঠো, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি খেয়ে নিন, আমি খাবো না। লৌহ কণ্ঠের কাটকাট জবাব। ইজান চোখ উল্টালো বিরক্তিতে, বলল, খাবে না যখন তখন আনালে কেন? আমি বলিনি নাস্তা দিতে, আপনি বলেছেন। জোরদার যুক্তি। ইজান ফোঁস আওয়াজে দম ফেলে এগিয়ে গিয়ে নাস্তা খাওয়া শুরু করে। তাদের আশা উপলক্ষে নারকেল পিঠা বানিয়েছেন কল্পনা, ইজানের প্রিয় পিঠা। সে পেট পুরে খেয়ে দিয়ে ধপাস করে শুয়ে পড়ল অনিন্দিতার পাশে। খাটটা ঈষৎ দুলে উঠল তাই। অনিন্দিতার দিকে মুখ ঘুরালো। কোনোরূপ বিকার নেই। ওর দিকে পিঠ দিয়ে রাখায় ঘুমিয়ে আছে নাকি বোঝা যাচ্ছে না। ইজান আছোয়া হয়ে ঝুঁকল। না, চোখের পাতা বন্ধ। আস্তে আস্তে নিঃশ্বাস ফেলছে। কাঁপাকাঁপি নেই। ইজান ফিচেল হাসলো। সে যদি পারমিশন ছাড়া মেয়েটাকে খপ করে বুকের ভেতর ঢুকিয়ে ফেলে, তাহলে কি মেয়েটা তাকে খারাপ ভাববে? ভাবলেও বা কতটুকু ভাববে? ইজানের বেজে ইচ্ছা হলো তা জানতে। ইজান ধীরে ধীরে বালিশে মাথা ঢোকায়। দুটো শরীরের দূরত্ব 2 ইঞ্চি এর কম। ইজান মাথা এগিয়ে রাখলো ঠিক মেয়েটার মাথার পেছনে। খোপা করা চুলগুলো প্যাচ ছাড়াতে শুরু করলো। একসময় সফল হলো। বাদামি চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেললো বালিশের উপর। এরপর নাক ডুবিয়ে গভীর শ্বাস টানলো। আবছা স্বরে বলতে লাগলো, গত 2 রাত ধরে আমি যেভাবে তোমার চুল খুলে বৃষ্টি ঘ্রাণটা নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করি, তুমি সেটা ভুল ক্রমেও টের পাও না। তুমি খুব বোকা অনি, খুব। অনিন্দিতা আদতেই ঘুমিয়ে পড়েছে, তাই ইজানের নরম কণ্ঠের কান গরম করা বাক্য সে শুনতে পেল না। ইজান আরেকটু কাজ ঘেঁষল। চুলে নাক ডুবিয়ে রাখতে রাখতে সেও মত্ত হলো গভীর সুনিদ্রায়। অনিন্দিতা যখন ঘুম ভাঙে তখন 9:30 বাজে। দরজায় কেউ বিরামহীন নক করে যাচ্ছে। অনিন্দিতা তড়িঘড়ি করে উঠে বসতে চাইল। সেই ক্ষণেই কোমরের দিকের পিনগুলো ছুটে গেল। জোরদার একটা গুঁতো খেতেই অনিন্দিতা সশব্দে চেঁচিয়ে ওঠে। সেই সাথে চুলেও টান পড়ে। জোরালো সেই চিৎকারে ঘুম ভাঙে ইজানের। হতচকিত সে দ্রুত উঠে বসে। অনিন্দিতা চুল হাতে রাখে। ব্যথায় মুখ কুঁচকে ফেলে। অন্য হাত দ্বারা কোমরেও চেপে ধরে। ইজান ব্যতিব্যস্ত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে, চেঁচালে কেন? অনিন্দিতা রুদ্রমূর্তি ধারণ করলো সাথে সাথে। কটমট করে তাকিয়ে বলল, আমার চুলের উপর শুয়েছিলেন কেন? ইজান সে কথা জবাব দিল না। চোখ গেল মেয়েটার কোমরের দিকে। শাড়ি চেপে ধরা ভারী স্বরেও জিজ্ঞেস করলো, কোমরে গিয়ে হয়েছে? স্লথ গতিতে হাত সরালো অনিন্দিতা। একটা পিনের ধারালো মাথা উকে দিচ্ছে। ইজান বড় সড়ো চোখে তাকালো। আশ্চর্য, পিন নিয়ে কে ঘুমায়? রক্ত বের হচ্ছে তো। ইডিয়েট, দেখি। দেখি বলে সে যদি শুধু দেখতো তাতে অসুবিধা ছিল না অনিন্দিতার। তবে ইজান এগিয়ে এসে হাত দিয়ে পেন খোলা শুরু করলো। চিনচিনে ব্যথা গিলে কেমন জড় পদার্থের মতো বসে রইল অনিন্দিতা, অস্বস্তিতে গাঢ় হয়ে। গুটিয়ে আসছে সম্পূর্ণ চিত্ত। দরজায় তখনও সমানতালে নক করে যাচ্ছে কেউ। ইজান কাজ থামিয়ে উচ্চস্বরে ধমকালো, কার এমন মরার তারা লেগেছে রে? দাঁড়া, আসছি। আওয়াজ থেমে যায়। এরপর ইজান ঝুঁকে এতক্ষণে নজর এসে উন্মুক্ত ফর্সা কোমরটা। ও চোখ বুজে প্রলম্বিত শ্বাস ফেলে কয়েকবার। ভেতরে তৈরি হওয়া অত্যন্ত বাজে অস্থিরতা ক্রমশ বাড়ে। ইজান চট করে চোখ খুলে পিন খুলতে মনোযোগী হয়। একসময় পিন 3টা হাতে নিয়ে অনিন্দিতার মুখের দিকে চায়, প্রশ্ন করে, আর কই পিন মেরেছ? অনিন্দিতা ফেল ফেল নয়নে তাকিয়ে বলল, কাঁধের দিকে। আবার শোয়ার আগে ওগুলো খুলে রাখবে। ব্যথা পেয়েছো বেশি? রক্ত বেরোচ্ছে দেখলাম। অনিন্দিতার হুঁশ ফিরে যেন। তড়িৎ সে কোমরে হাত চেপে ধরে আবার। চিনচিনে ব্যথাটা বাড়ল বইতাতে। আঙুলের ডগা দিয়ে রক্তের ফোঁটা ছুঁয়ে টেনে টেনে বলল, রক্ত? ইজান হকচাকায়। বেশি কষ্ট হচ্ছে? জবাব এলো না। ইজান দ্রুত বিছানা ছাড়ল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু শত খুঁজেও ফার্স্ট এড বক্স পেল না। ও ছুটে দরজার দিকে। দরজা খুলতেই থমকে দাঁড়ায় সিনথিয়া দাঁড়িয়ে, শান্ত চোখ জোড়া, ইজানের দিকে বন্দুকের মতন তাক করা। ইজান ভারী গলায় বলল, তুই এতক্ষণ নক করছিলি? খেতে বসেছে সবাই। কপালে ভাঁজ ফেলে ইজান বলে, আসছি 5 মিনিট। একটা কাজ করে দিয়ে যা আগে। কি কাজ? ফার্স্ট এড বক্স এনে দে। সিনথিয়া আচানকই ব্যাকুল হলো। চমকিত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? ইজান গম্ভীর মুখে তার চেহারায় দৃশ্যমান স্পষ্ট ব্যাকুলতা পরখ করলো। বলল,
আমার কিছু হয়নি, তোর ভাবি ব্যথা পেয়েছে, নিয়ে আয়। তোর ভাবির কথাটা খুব কানে বাজলো সিনথিয়ার। নাম নিয়েও তো সম্বোধন করা যেত। সিনথিয়ার সম্মুখে এত অসহ্য রকমের সুন্দর সম্বোধনটা না করলেও তো চলতো। চোখ নামিয়ে সিনথিয়া বাড়ালো নিচের দিকে। হসপিটালের লম্বা করিডোরে সজ্জিত বেঞ্চগুলোর একটাই খুশি বসে আছে। খানিক পূর্বেই টেস্ট করিয়ে এসেছে। নিবরাস গেছে পানি আনতে। খুশির ভীষণ সাফোকেটেড ফিল হচ্ছে। আজ অনেকদিন পর সে 4 দেয়াল থেকে বের হয়েছে। এত মানুষের ভিড় দেখে ভয় ভয়ও লাগছে। পানির তৃষ্ণায় ভেতরটা ছটফট করছে। ও পেটে এক হাত চেপে ধরে হঠাৎ বোরকার উপর হাত বুলিয়ে এক চিলতে হাসে। এখানে একজন আছে, ওর অংশ, নিবরাসের অংশ। সে আসবে। বছর খানেকের আগেই খুশি তাদের অংশকে দেখতে পারবে, ছুতে পারবে। খুশির তো নিজের বলতে কেবল নিবরাসই ছিল এতকাল। হেবার আরেকজন হবে। খুশি এত সুখ রাখবে কোথায়? অশ্রুতে সিক্ত হয় অক্ষিপুট। চিকচিক করছে নোনা জল। সাহসা কেউ টিস্যুসহ হাত বাড়িয়ে দিল। ফর্সা লমস হাত দেখে তড়িৎ মাথা তুলে খুশি। নিবরাসের হাতে লোম নেই, চিনতে অসুবিধা হয় না। অচেনা এক পুরুষকে দেখে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে যায়। খুশি হম্বিতম্বি করে উঠে পুরুষালী গমগমে স্বরটা কর্ণগোচর হওয়ার ক্ষণে টিস্যুটা নিন, চোখ মুছুন। খুশি নিল না, চোখও নামিয়ে ফেলল। আশ্চর্যজনক ব্যাপার, কণ্ঠটা কেমন চেনা পরিচিত লাগছে। কিন্তু কেন? আজও দারুণ অবাক হলো। তার মতো এমন সুদর্শন একজন পুরুষকেও কেউ এত নিদারুণভাবে উপেক্ষা করতে পারে? খুশি খুব করে পারে। আজও হাত গুটিয়ে নিল অবিলম্বে। পকেটে টিস্যু গুছিয়ে বেঞ্চের ওপর প্রান্তে বসলো। সঙ্গে সঙ্গে সেদিক থেকে মুখ ফিরিয়ে নিল খুশি। মনে প্রাণে ডাকতে লাগলো নিবরাসকে। আজও ঠোঁট টিপে হেসে ফেলে। সুন্দরীদের কত শত অ্যাটিটিউড, মন্দ নয়। সে নিজেও চোখ সরায়। ঘাড়ের দিকটায় একটা মোটাসোটা ব্যান্ডেজ তার। এক পক্ষের সঙ্গে ধস্তাধস্তিতে বেশ লেগেছে। তবে শেষ অবধি আজ যদি জিতেছে মারামারিতে, তাই ব্যথাটা অত গাঢ় লাগছে না। করিডোর ধরে নিবরাসকে এগিয়ে আসতে দেখে খুশির চোখ মুখ চকচক করে ওঠে। সে ব্যাগ হাতে নিয়ে ছুটে যায় এক প্রকার। হামলে পড়ে নিবরাসের বুকে। আকস্মিক জোরালো আলিঙ্গনে তার পাও পিছিয়ে আসে কয়েক কদম। এক হাতে আঁকড়ে ধরে বলে, কি হয়েছে? কোথায় ছিলেন আপনি এতক্ষণ? বলেই তো গেলাম, পানি আনতে যাচ্ছি। ক্যান্টিন খুঁজে পেতে লেট হলো। একটু সরে আসে খুশি। করিডোরে অল্প সংখ্যক মানুষ, তাদের দৃষ্টি এদিকে। ও মাথা নুয়ে ফেলে, যেন বিরাট কোনো অপরাধ করেছে। নিবরাস বুঝতে পেরে হাসে, বলে, জামাই হই তোমার, জড়িয়ে ধরলেও কেউ কিছু বলবে না। তবে এখন একটু নিজেকে কন্ট্রোল করতে হবে। আমি কন্ট্রোললেস হয়ে গেলে সমস্যা হবে। খুশির কান গরম হয়ে আসে। গাল দুটো রক্তিম হয়। অক্ষি যুগল ভুলেও তোলে না। তবে হাড় চোখে একবার ফাঁকা বেঞ্চটার দিকে তাকায়। সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়। খানিক পূর্বেই না লোকটা বসেছিল, এখন কই গেল? ইজানের ঘুম ভেঙেছে দেরিতে, 12টার দিকে। সবকিছু সে শরৎ মুনিমকে বুঝিয়ে দিয়ে এসেছে, আর হিমেলকে এনেছে সঙ্গে। স্বস্তির একটা ঘুম দিয়ে সে আড়মোড়া ভেঙে উঠে বসলো। বড় জানালাটা দিয়ে ঝলমলে আলো প্রবেশ করছে। উজ্জ্বল দেখাচ্ছে সবকিছু। রুমে আর কারোর অস্তিত্ব নেই। অনিন্দিতা 9টার আগেই সচরাচর উঠে যায়, তাই বিশেষ অবাক হলো না ইজান। দ্রুত উঠে ফ্রেশ হয়ে নিচের দিকে পা বাড়ালো। বাড়িটার সামনে উঠান, সেখানে বসে সবাই রোদ পোহাচ্ছে। ইদানিং একটু আধটু শীত পড়া শুরু করেছে। ক্যালেন্ডারের পাতায় নভেম্বর চলছে। গাঝাগানো শীত আসতে অনেক দেরি। অনিন্দিতা সুভার পাশে চেপে বসেছিল, কেননা অপর পাশে নিয়ন বসা। অনিন্দিতা ভেবে পায় না এই লোকটার মতলব কি। ও যদি অবিবাহিত হতো তাহলে মানা যেত। বিবাহিত একটা মেয়ের আশেপাশে এমন ঘুরঘুর করাটা কি সমীচীন? নির্বোধ গর্ধব লোক। সুভা নিজেই এক হাতে পেঁচিয়ে রেখেছে অনিন্দিতার ডান হাত। আনমনে এসে তাকালো বাড়ির মূল ফটকের দিকে। দণ্ডায়মান ইজানকে দেখে সে বিস্তর হাসে। ফিস ফিস করে বলে, ভাবি, ভাইয়া উঠে গেছে, দাঁড়িয়ে আছে, দেখো তোমার ডাকছে ইশারায়। ডাহা মিথ্যে কথা। অনিন্দা চমকে উঠল, হকচকানো গলায় আওড়ালো, সত্যি ডেকেছে? সুভা মাথা নাড়িয়ে বলল, হুম, যাও নাস্তা দিয়ে আসো, আমি জায়গা রাখবো। অনিন্দিতা ইতস্তত করতে করতে উঠে দাঁড়ালো। এক পলক সবাইকে দেখে নিল। সবাই যার যার মতো ব্যস্ত হয়ে আড্ডা দিচ্ছে। সে যাওয়ার জন্য উদ্যত হতে সিনথিয়ার বাসপাখের নজর তার চিত্তের উপর পড়ে। তির্যক দৃষ্টিযুগল বড় সাবধানে পরখ করে নেয় কোমরের অংশের লালচে দাগটা। অত্যন্ত চিকন একটা রেখা। সিনথিয়া চোখ সরায় দ্রুত। সে যা ভাবছে সেটাই কি তবে ঠিক? ইজান দাঁড়িয়ে থাকতে থাকতে একবার হাই তুলল। দেখলো মেয়েটা বড় ব্যতিব্যস্ত ভঙ্গিমায় এগিয়ে আসছে, যেন রাজ্যের তেরা। শাড়ির কুচিগুলো কিঞ্চিত এলোমেলো কোমরের কাছটায় ঘুচিয়ে আঁচল চেপে রেখে আছে। ভয়ে আর পিনটি আটকায়নি সকালে। চোখ মুখে
স্পষ্ট আড়ষ্টতা। অনিন্দিতা এসে থামলো ঠিক ওর সামনে, মিনমিন করে বলল, ডেকেছেন? ইজান দুপাশে ঘাড় নাড়ালো। হচেরাই ভ্রুদয়ও সংকুচিত হয়। সে অত্যন্ত স্বাভাবিকভাবে দাঁড়িয়েছিল, হাত পা ছেড়ে। অনিন্দিতা অবাক হয়। সুভা যে বলল ডাকছিলেন। ইজান ফোঁস আওয়াজে নিঃশ্বাস ফেলে, প্রশ্নের উত্তর দেয় না। ঘরের ভেতর ঢুকে যেতে যেতে বলে, নাস্তা করেছো? পিছু হাঁটা ধরে অনিন্দিতা। ইজান সোফায় বসে পায়ের উপর পা তুলে আদেশের সুরে বলে, যাও আমার জন্য নাস্তা নিয়ে আসো। খালামুনি বা সার্ভেন্ট দিয়ে না, নিজে নিয়ে আসবে। অনিন্দিতা নিঃশব্দে পা চালালো। ইজান টি টেবিলের ওপর রাখা নিউজপেপার হাতে নিল। পুরনো নিউজপেপার। একবার চোখ বুলালো, তাও তন্মধ্যে টের পেল কেউ একজন পাশে এসে বসেছে। সে নিয়ন। ধপধপ শব্দ করে সেই বসে। ইজান বিরক্ত বোধ করলো, তবু আগ বাড়িয়ে কিছু বলল না। নিয়ন সামনে ঝুঁকে সম্মুখে। হঠাৎই লঘুস্বরে প্রশ্ন করে, তোমার বিয়েটা তো অ্যারেঞ্জ ম্যারেজ, তাই না? ইজান অনেকক্ষণ পর মৃদু গলায় জবাব দিল। হুম। অনিন্দিতা সাবধানে পা ফেলে এগিয়ে আসে। টি টেবিলের উপর নাস্তার ট্রে রেখে জড়সড় হয়ে দাঁড়ায়। মাথায় আঁচল তুলে ঠিক করে। নিয়ন মাথা ঝুঁকিয়ে বসে আছে। একবারের জন্য চোখ তুলল না, তবে বড় আবদার মাথা কণ্ঠ বলল, অনন্দিতা, আমার জন্য এক কাপ চা নিয়ে আসবেন প্লিজ। অনিন্দিতা নীরবে সম্মতি দিয়ে পা ঘুরালো। রান্নাঘরটা নিচতলায়। এই ঘর থেকে বেরোলেই ভেতরের দিকে একটু। ড্রয়িং স্পেসটা পার হবার আগে ইজানের বাজখাই কণ্ঠে শোনা যায়, অনিন্দিতা কি ভাবি ডাকবি? ভাবি হয় তোর? অনিন্দিতা পা যুগল থেমে যায় অবিলম্বে। এত জোরসে চেঁচিয়েছে, নির্ঘাত বাড়ির বাকি লোকেরা শুনেছে। হাই খোদা, এলো কেমন উদ্ভট কেন? অনিন্দিতার একবার মন চাইল ঘুরে গিয়ে ইজানের মুখ চেপে ধরতে, কিন্তু সেই সাহস তোর নেই। তাও দ্রুত রান্নাঘরের উদ্দেশ্যে হাঁটা ধরল ফের। ইজানের কথার প্রেক্ষিতে মাথা আরেকটু ঝুঁকালো নিয়ন। ঠোঁট টিপে হেসে বলল, আমার কত ছোট হয় জানিস? ভাবি কিভাবে ডাকবো? যেভাবেই হয় ডাকবি। ভাবি বলে ডাকতে না পারলে ডাকার দরকার নেই। এ পর্যায়ে নিয়ন তাজ্জব বনে চোখ তুলে সরাসরি তাকায় ওর দিকে। বউ নিয়ে এত পজিটিভ, ব্যাপারটা ইমপ্রেসিভ হলেও তার জন্য মানা কষ্টকর লাগছে কেন সে জানে না। ইজান নিজের অনুভূতি লুকিয়ে রাখতে পছন্দ করে। ত্রিশর্ধ জীবনে সে নারীদের কাজ ঘেঁষেইনি বলতে গেলে। প্রেম ভালোবাসা কিছুই তার পক্ষ হতে কখনো প্রকাশ পায়নি তাই। কিন্তু এখন যে ওর চোখের মণি দুটো ঈর্ষাবশত জলজল করছে, চেহারায় ক্রোধ প্রকাশ পাচ্ছে, সে তা সদ্য প্রেমে পড়া লক্ষণ নয় কি? নিয়ন আর ভাবল না, বুঝতে পারল নিজের চিন্তায় কাজে এখনই লাগাম না টানলে কপালে শনির দশা আছে। ইজানকে সে যথেষ্ট ভালো করেছে না, এতকাল জানত। সে ব্যক্তিগত জিনিস নিয়ে ভীষণ পজিটিভ। এবার ব্যক্তিগত মানুষ নিয়েও যে সে এত সিরিয়াস তাও সচক্ষে দেখে নিল। ও দ্রুত কদমে চলে গেল নিজের রুমে। অনিন্দিতা এলো রয়েছে বসার ঘরে। কেবল ইজানকে একা দেখে ভাবুক হলো। বেখেয়ালে ভুলবশত প্রশ্ন করে বসলো, উনি কোথায়? চা নিয়ে নিজেই গায়েব। ইজান জ্বলন্ত চোখে তাকালো। অনিন্দিতার তনু গটিয়ে আসে। দ্রুত কাপটা রাখে টেবিলের উপর। না হয় দেখা যাবে তার শরীর কাঁপার তালে কখন না জানি কাপটা নিচে পড়ে যাবে। ইজান গমগমের স্বরে বলল, আজ ফিরবো, তুমিও সঙ্গে যাবে। অনিন্দিতার ভারী মন খারাপ হয়, তবে কিছু বলতে পারে না। আজকেও থাকার কথা ছিল, বাকিরা থাকবে, কিন্তু লোকটার সঙ্গে তাকে বাড়ি ফিরতে হবে। ইজান নাস্তা করে উঠে দাঁড়ালো। অনিন্দিতার কাছে এসে খপ করে কবজি ধরল। ইজান আচমকাই ঝুঁকে চোখে চোখ মেলায়। খানিক পূর্বেই চোখে জলজল করা রাগ গায়েব আপাতত। অনিন্দিতা অবাক হয়। লোকটা দৃষ্টি কেমন শান্ত দিঘির মতো। প্রতিবারই চোখে চোখ রাখলে মন শান্ত হয়, স্নেহ শিথিল হয়। ইজান অন্য হাতে ওর ঘোমটা আর একটু টেনে দিয়ে নরম গলায় বলল, আজকে আমরা ঘুরতে যাব। আজ নিবরাস একটা ভয়ঙ্কর উদ্যোগ নিয়েছে। সে নাকি রান্না করবে, তা আবার বিরিয়ানি। খুশির চোয়াল ঝুলে পড়ে। বিবাহিত জীবনের এতদিন পেরোলো, কখনো সে রান্নাঘরে একটিবারের জন্য পা মারায়নি। আর আজ সোজা বিরিয়ানি পাকাতে চাইছে। বোয়াদেরও আজ আসতে নিষেধ করেছে। অর্থাৎ আজকের লাঞ্চ বানানোর দায়িত্ব সম্পূর্ণ নিবরাসের হাতে। সে খুশিকে তুলে বসালো সিঙ্কের পাশে, কোমর ঝাপটে ধরে ললাটে চুপু খেয়ে বলল, মশলাপাতি কই? দেখিয়ে দিও। রান্নার প্রসেসিং আমি অনলাইন থেকে দেখে নিয়েছি। এর পাশে সরে গেল। খুশি হেসে মাথা নাড়ালো। খানিক পরেই আবার চিন্তিত স্বরে বলল, একা পারবেন? আমি একটু। একদম না, না পারলে দেখিয়ে দেবে। নিজে এক করার দরকার নেই, শেখার লাগবে তো আমার। নিবরাস কাজে লেগে পড়ল। 2.5 ঘন্টা সে তাণ্ডব চালালো এক প্রকার রান্নাঘরের উপর। বসে থাকতে থাকতে খুশির ক্লান্ত লাগছে। অসহায় চোখে
শখের রান্নাঘরের বেহাল দশা দেখছে। তবে এরূপ দশা শখের পুরুষ করেছে বলেই হয়তো ঠোঁট চেপে সহ্য করে নিচ্ছে। নিবরাস চুলা নিবিয়ে বিজয়ের হাসি হেসে সামনে এসে দাঁড়ালো। খুশিকে পাজো কোলে নিয়ে বলল, চলো গোসল করে আসি। খুশি আতকে ওঠে। না না, আমি একা পারবো, আগে আপনি যান, ঘেমে আছেন তো। নিবরাস শুনল না, কুটিল হেসে পা বাড়ালো বাথরুমের দিকে। বিছানার পাশে বড্ড অবহেলার সহিত পড়ে আছে মুঠোফোনটা। অবিরাম বেজেই চলেছে। আননোন এক নাম্বার স্ক্রিনে ভেসে উঠছে। খুশি অপরিচিত নাম্বার দেখে আতঙ্কিত হয়। এক পলক তাকায় বাথরুমের দিকে। পানির আওয়াজ আসছে। নিবরাস এখনো ভেতরে, যে কোনো সময় বেরিয়ে পড়বে। খুশি ফাঁকা ঢোক গেলে ফোন হাতে তুলে রুমের বাইরে ছুটে ফোনটা সাইলেন্ট করে কল রিসিভ করে। ওপাশ থেকে সেদিনকার মতোই গমগমে স্বরে ভেসে আসে, হ্যালো মিস জুবাইর। কে আপনি? আল্লাহর রাস্তায় নাম বলুন। খুশির ভেতরটায় ভয়ে ফেটে যাচ্ছে। অপর প্রান্তে তখন হাসির খোরাক পড়েছে। পুরুষালী এক আওয়াজের হাসি, বড়ই কুৎসিত শোনাচ্ছে, কানে বিচ্ছে। রুম থেকে খুশবু ডাক্তার ভেসে আসতে চঞ্চল হাতে কল কেটে দেয় খুশি। নাম্বার ব্লকার ডিলিট করে রুমের দিকে পা ঘোরায়। নিবরাস ব্যতিব্যস্ত হয়ে তখনও তাকে ডেকে চলেছে। এক পর্যায়ে সে বেজায় রেগে গেল। খুশিকে রুমে ঢুকতে দেখেই চেঁচিয়ে উঠল। কোথায় গেছিলে? খুশি জিভ কাটে, আহত চোখে তাকিয়ে বলে, প্লেট পাড়তে 2 মিনিট না পেয়ে এই অবস্থা, লোকে তো বউ পাগল বলবে। নিবরাস শান্ত হলো, বলল, বলুক, দেখি তোমার ফোনটা দাও। খুশি চিপ দিয়ে ঠোঁট ভেজায়, অদম্য মনোবলে জুগিয়ে পাল্টা প্রশ্ন করে, কেন? নিবরাস বড় বড় চোখে তাকালো। এই মেয়ে তাকে পাল্টা প্রশ্ন করছে, কি আশ্চর্য। খুশি বুঝতে পারল নিজের ভুল। বিরক্তি না করেই ফোনটা বাড়িয়ে দিল দুরু দুরু বুক নিয়ে। হৃৎপিণ্ড অস্বাভাবিক হারে লাফাচ্ছে। সদ্য গোসল নিয়ে আসায় সম্পূর্ণ শরীরটা ঠান্ডা থাকার কথা, অথচ কপাল বেয়ে দরদর করে ঘাম ছুটছে। অজানা ভয়ের আশঙ্কায় শরীরের মৃদুমন্দ কাঁপুনিও সে টের পাচ্ছে। নিবরাস ফোনটা বিছানার উপর ছুঁড়েই ফেললো এক প্রকার। খুশি এক মুহূর্তের জন্য তাজ্জব বনে যায়। নিবরাস নিজের পুরু ঠোঁটের ভাঁজে হাসি মিশিয়ে এগিয়ে আসে। ফোন দেখায় আর তার বিশেষ আগ্রহ নেই। আছেই বা কি ওই ফোনে? কয়েকটা সেভ করা নাম্বার। খুশি তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করেই না। নিবরাস ঠিক করেছে, ইহা জীবনে সে আর কখনো সংকীর্ণ মনের সন্দেহের দানা বাঁধতে দিবে না। অবিলম্বে হতচকিত খুশির নাগের ডাকায় চুমু বসায় নিবরাস, বলে, শাড়িটা পাল্টানো উচিত তোমার। খানিক পূর্বে খুশি একটা শাড়ি পরেছে, সুতির সবুজ রঙের একটা শাড়ি। ভিজেই গেছে প্রায়, শরীরে ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু তা তো খুশির বোধগম্য হয়নি এখনো। ও তাই অবুঝের মতো প্রশ্ন করল, কেন, বাজে লাগছে? নিবরাস এবার ওর ঘাড়ে হাত রাখলো, যথাসম্ভব নিজের পুরুষ সত্তাকে দমিয়ে কপালের মাঝখানটায় আদুরে স্পর্শে ভরিয়ে ফেললো। চোখ বুঝে নাক ঠেকিয়ে সে এক ভারী দীর্ঘশ্বাস ফেলে বলল, সুন্দর লাগছে, একটু বেশি সুন্দর লাগছে ভেজা শাড়িতে। চেঞ্জ করে ফেলো, না হলে আমার মুড চেঞ্জ হয়ে যাবে। খুশি ছিটকে সরে আসে, অসহায় চোখে তাকায়, অথচ গাল দুটোই লজ্জার দরুন লাল বর্ণ ধারণ করেছে। নিবরাস সশব্দে হাসলো। খুশি বলল, আপনি খুব বাজে হয়ে যাচ্ছেন নিবরাস, মুখে কিচ্ছু আটকায় না। নিবরাস প্রত্যুত্তর দিল না। হেসে হেসেই সে এক কদম এগোয়। তাতেই খুশি তড়িৎ আলমারি থেকে আরেকটা শাড়ি বের করে বাথরুমের দিকে ছুট লাগায়। হিমেলকে মূলত আনাই হয়েছে ড্রাইভ করার জন্য। মুনিম, শরৎ, হিমেল বাদে ইজান তেমন কাউকে নিজের গাড়ির ড্রাইভিং সিটে বসতে দেয় না। ড্রাইভিংয়ের সঙ্গে তো আর গল্পগুজব করা যায় না। এই তিনজনের একজন হলেই ইজান ভরপুর আড্ডা দিতে পারে, সে হোক রাজনীতি নিয়ে, না হয় অন্য কিছু নিয়ে। এরা হচ্ছে ইজানের কমফোর্ট জোনের কিছু মানুষ। তিনটা ইজানের এত ভক্ত, কিন্তু আজ হিমেল অজানা কারণেই বেঁকে বসলো। বড়ই চতুরতার এবং বিনয় সহিত জানালো, ভাবির সঙ্গে একা যাচ্ছেন ভাই? আমি কাবাব মেয়ে হাড্ডি হব কেন? ভাবি ডিস্টার্ব ফিল করবে। এর চেয়ে ভালো আপনি নিজে ভাবিকে লং ড্রাইভে নিয়ে গেলে। রোদের তীব্রতা কমে এসেছে তখন, তবুও ছোট ছোট চোখের ওপর গোগলস লাগানো ইজানের। কপাল সংকুচিত রেখেই সে জবাব দিল, আইডিয়া খারাপ না, বাট গার্ডস? যাচ্ছেন তো ওই বাংলো বাড়িতেই, ঘন্টা 2 এর পথ। রাতের আগে গার্ডস পৌঁছে যাবে। ইজান ওর কাজ চাপড়ে বলল, গুড, ভেরি গুড। পেটে পেটে এত বুদ্ধি তোর। হিমেল মাথা নুয়ে ফিচেল হাসে। ইজান ড্রাইভিং সিটে উঠে বসে, জানালায় হাত ঠেকিয়ে তাকায় অদূরে। ওই তো
ফটকের ধারে জড়ো হয়ে আছে সবাই। কল্পনা অনিন্দিতাকে জড়িয়ে ধরে কিছু বলছেন। বাকিরা সবাই আজকের রাতটা থাকবে। ইজান ইচ্ছে করেই থাকছে না, তার থাকার ইচ্ছে নেই। ওই নিয়নটা খালি অনিন্দিতার আশেপাশে ঘুরঘুর করে। ইজানের মন মস্তিষ্কে আগুন ধরে যায় তাতে। অবশ্য আসার কারণ স্বরূপ এই মহামূল্যবান কথাটা ফাঁস করেনি। ও বলেছে ওর কাজ আছে, অত্যাধিক গুরুত্বপূর্ণ কাজ। অনিন্দিতাকে সাথে নেওয়ার কথা শুনে ছোটরা টিটকেরি মেরেছে। তবে তো ইজানের গায়ে লাগলে তো। আজ যাওয়ার কথা বাংলো বাড়ির দিকে। খন্দকারদের একটা বাংলো আছে শহরের একটু বাইরে, বেশ খানিকটা দূরে। সচরাচর যাওয়া হয় না, হাতে গোনা কয়েকবারই সেখানে যাওয়া আসা হয়েছে। বাংলোটা এককালে শখের বসে কিনেছিলেন ইয়াকুব খন্দকার, তবে সেটা খালিই পড়ে থাকে এখন। ভাবনায় ছেদন ঘটে। গাড়ির দরজাটা ধরাম করে লাগিয়ে ফ্রন্ট সিটে উঠে বসে অনিন্দিতা। নিশ্চল মেঘে ঢাকা চেহারা, যেন খুব কষ্টে জর্জরিত তার হৃদয়। ইজান বেশিক্ষণ তাকালো না। অতক্ষণ তাকিয়ে থাকলে বিপদ, না হয় পরবর্তীতে ড্রাইভিংয়ে মনোযোগ দেওয়া যাবে না। ইজান গাড়ি স্টার্ট দিয়ে প্রশ্ন করলো, এতক্ষণ কি কথা বললে খালামণির সঙ্গে? অনিন্দিতা জানালা গলিয়ে মুখ বের করলো। গ্রামীণ রাস্তা, হাইওয়েতে উঠতে এখন অনেক দেরি। নির্মল হাওয়া চোখ মুখে স্পর্শ করতেই ও চোখ বন্ধ করে ফেললো। অনেকক্ষণ সময় নিয়ে ধীরস্বরে জবাব দিল, তেমন কিছু না। কোথায় যাচ্ছি আমরা? ইজান চোখ থেকে সানগ্লাস সরালো না। এর একটা সুবিধা আছে, আর চোখে এক প্রকার লুকিয়ে মেয়েটার দিকে তাকানো যাচ্ছে, তাই সই। ও রয়েছে বলল, ঘুরতে। অনিন্দিতা তড়াক করে মরল। নিজের দোষে ঘাড়ে ব্যথা পেল কিঞ্চিত। চোখ মুখ কুচকে ঘাড়ে হাত বুলিয়ে বলল, তা তো জানি, কিন্তু জায়গাটার নাম কি? তা জেনে তোমার কাজ কি? অনিন্দিতা তিতি বিরক্ত বনে বলল, আপনি এত তেড়া কেন? তুমি খুব সোজা যে, তাই। ইজান মুখ ঘুরিয়ে হাসে। তন্মধ্যে কল আসে, দিব্যর কল। রিসিভ করলো ইজান। মৃদু গলায় বলল, তোর আসতে কতক্ষণ? দিব্যরাজ এদিকটায় আসার কথা, খুব করে চাচ্ছিল ইজানের সাথে দেখা করতে। ইজান মানা করলো না। হাইওয়েতে গাড়ি ওঠার আগে ও সতর্কী চোখে রাস্তা দেখে নেয়। হঠাৎই ভারী আওয়াজে অপর প্রান্তে থাকা দিব্যকে বলে, গাড়ি নিয়ে বাংলোর দিকে আয়, লাইভ লোকেশন পাঠাচ্ছি, বাকিটা পরে বলছি। কল কেটেও ঘাড় সামান্য বাঁকায়, নমনীয় কণ্ঠে আওড়ায়, জানালাটা অফ করে দেই অনিন্দিতা, আজ 1 ঘন্টার রাস্তা মাত্র, বমি পেলে ওষুধ আছে। খোলা থাকলে সমস্যা কি? ইজান লম্বা দম টানে। লুকিং গ্লাসে একবার পেছনে কালো গাড়িটা পরখ করে, দ্রুত হাতে জানলা বন্ধ করে। এরপর সহসায় গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। অনিন্দিতা আটকে ওঠে। ফাঁকা হাইওয়ে, তারপর স্পিড বেশি ও জড়ানো গলায় বলে ওঠে, আস্তে চালান। এখন আস্তে চালানোর সময় নয়, একটা ভুল করে ফেলেছি। আমার ফোনটা নিয়ে হিমেলকে একটা কল দাও তো, ফাস্ট। ইজানের অস্থির গলা, স্টিয়ারিংয়ে ঠেকানো হাতটা যথেষ্ট দক্ষ বটে, তবে আজ তার ভেতরটা নড়বড় লাগছে। কারণ বিপদ যে আজ তার একার উপর আসেনি। অনিন্দিতা ফোন হাতে তুলে বলে, পাস। ইজান পাশ বলতেই অনিন্দিতা দ্রুত কল লিস্টে ঢুকে হিমেলের নাম্বার খুঁজে কল লাগালেও বিশেষ লাভ হয় না। তার ফোন সুইচ অফ। ইজান চোখ বুজে গভীর নিঃশ্বাস ফেলে, নিজেকে ধাতস্থ করে বলে, অনিন্দিতা পেছনে তাকিয়ে দেখো। অনিন্দিতার সাথে সাথেই পেছন ঘুরে গ্লাস ভেদ করে রাস্তায় তাকায়। অমনি মনে একরাশ আতঙ্ক ভর করে। কম্পিত স্বরে প্রশ্ন করে, ওগুলো কারা? কাউন্ট করো কয়টা গাড়ি। 1 2 2টা, আর নেই। অনিন্দিতা কণ্ঠনালী কাঁপছে। কালো রঙের গাড়ি দুটো প্রায় কাছাকাছি, বোঝাই যাচ্ছে ফলো করছে। অজানা ভয়ে গা কাঁপছে, অথচ পাশে বসা ইজান শান্ত, চোখ মুখ শিথিল হয়ে গেছে আচমকায়। অনিন্দিতা সোজা হয়ে বসলো, ঢোক গিলে বলল, কারা ওরা? জানি না। ওরা আমাদের ফলো করছে, তাই না? ইজানের সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিংয়ে, চতুর মস্তিষ্ক ছক কষতে ব্যস্ত। তার মধ্যেও সে অনিন্দিতার প্রশ্নের উত্তর দিল, কোনো শত্রুর কাজ। অনিন্দিতা অস্থির গলায় পুনরায় প্রশ্ন করে, ওরা আমাদের ক্ষতি করবে? ইজান বাম হাতে স্টিয়ারিং হাতে সরায়, কপালে আঙুল ঘষে, রাশভারী আওয়াজে বলে, শার্টের পেছনের দিকে একটা জিনিস আছে, ওটা বের করো। অনিন্দিতার ভীত তনু এগিয়ে এলো। কম্পনরত হাতটা ইতস্তত ভঙ্গিতে ইজানের পেটের কাছটায়। ইজান আচমকায় থমকে ওঠে। বি ফাস্ট অনিন্দিতা, হাতে এত সময় নেই। অনিন্দিতা দ্রুত শার্টের ফাঁকে হাত দেয়। শক্ত পিস্তলের অস্তিত্বের টের পেতে অক্ষিযুগল অস্বাভাবিক রকমের বড় হয়। বিস্ময় নিয়ে সেটা বের করতেই বাম হাত দিয়ে এক প্রকার তা ছিনিয়ে নেয় ইজান। বলে, সোজা হয়ে বসো। গাড়িগুলো পেছনে পড়ে গেছে।
তখনই ওদের গাড়িটা একটা মোড় নেয়। বাম দিকে বেঁকে যেতেই হেলে পড়ে অনিন্দিতা। গাড়ি রাস্তা থেকে নামিয়ে ঝোপঝাড়ের মধ্যে প্রবেশ করে ইজান। ইঞ্জিন বন্ধ করে দ্রুত সিটবেল্ট খুলতে উদ্যত হয়। নিজেরটা খুলে এগোয় অনিন্দিতার দিকে। সিটবেল্ট খোলার ক্ষণে অনিন্দিতা ব্যতিব্যস্ত গলায় বলতে শুরু করে, এ কোথায় আনলেন? এটা তো জঙ্গল। ওরা ইজান তখনও ঝুঁকে আছে। ইস্পাত কঠিন মুখটাই আচমকাই নমনীয়তা ফুটিয়ে তোলে। অনিন্দিতাকে ভরসা জুগিয়ে পুরুষালী স্বরটা বড্ড মায়া নিয়ে বলল, ভরসা রাখবে আমার উপর, বেশি না একটু। তোমায় নিয়ে সহি সালামতেই বাড়ি ফিরবো অনিন্দিতা, কথা দিচ্ছি। একটু ট্রাস্ট করো, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। এখন নামো দ্রুত, হাতে সময় নেই।